Assalamu alaikum and good evening. Education and Career with Nazim on ION TV Sky 782 and social media streaming এ যারা জয়েন করেছেন আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ এবং স্বাগতম। আজকে আমার সাথে আছেন এক স্পেশাল গেস্ট যিনি মাল্টিপল ইন্ডাস্ট্রিতে মাল্টিপল প্রফেশনে খুব সাকসেসফুল হিসাবে তার একটা ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার গড়েছেন। উনি নান আদার দেন ব্যারিস্টার লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ভাই, ওয়েলকাম টু আওয়ার শোজ। তো আমরা ব্যারিস্টার লুৎফুর রহমান ভাইয়ের উপরে একটা ডকুমেন্টারি দেখব, ছোট্ট ডকুমেন্টারি, এবং তারপর আমরা ইনশাআল্লাহ আমাদের এই শোটা শুরু করব। থ্যাংক ইউ। আজকে এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার শো উইথ নাজিম প্রোগ্রামে আমাদের মাঝে আছেন ব্যারিস্টার লুৎফুর রহমান, যিনি একজন খ্যাতনামা ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী, উদ্যোক্তা এবং কমিউনিটি নেতা, যিনি ইমিগ্রেশন, লিগ্যাল টেকনোলজি এবং অন্যান্য ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন। 1973 সালে এক সম্ভ্রান্ত মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করে তরুণ বয়সে উনি যুক্তরাজ্যে আসেন এবং 2000 সালে ব্যারিস্টার হন। 2002 সাল থেকে ইস্ট লন্ডনে বিভিন্ন লিগ্যাল প্র্যাকটিস অসম্ভব সফলতার সহিত উনি চালিয়ে যাচ্ছেন এবং ওনার অবদানের স্বীকৃতিস্বরূপ হোম অফিস কর্তৃক সেক্টর বেসড স্কিমে ওনাকে পুরস্কার প্রদান করা হয়। তার এই দীর্ঘ যাত্রায় তার পাশে ছিলেন তার স্ত্রী ব্যারিস্টার নাহিদ সুলতানা পারভিন। তারা দুজন ওয়ার্ক পারমিট ক্লাউড প্রতিষ্ঠা করেছেন এবং লুৎফুর ভাই ম্যানেজিং ডিরেক্টর হিসাবে এটা নেতৃত্ব দিচ্ছেন। ওয়ার্ক পারমিট ক্লাউড শুধু একটা লিগ্যাল অর্গানাইজেশন না, এটার সাথে সাথে এইচআর কমপ্লায়েন্স, হেলথ, লিগ্যাল অ্যান্ড এইচআর টেকনোলজি প্ল্যাটফর্মে উনি অবদান রাখছেন। ওয়ার্ক পারমিট ক্লাউড এই পর্যন্ত প্রায় 20,000-এর বেশি স্কিল মাইগ্রেন্টকে হেল্প করেছেন এবং প্রায় 6,000 ব্যবসাকে সাপোর্ট করেছেন। ওনার এই চমৎকার জীবনের ইলাস্ট্রিয়াস ক্যারিয়ারের ফলপ্রসূ হিসাবে হয়তো 2024 সালে তার অনন্য অবদানের জন্য এসএমই লেবার এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার ওনাকে ঘোষণা করা হয়। তিনি এই ব্যবসার সাথে সাথে লিগ্যাল প্রফেশনের সাথে সাথে একজন সমাজসেবক, একজন চমৎকার বক্তা এবং গণমাধ্যমে বিভিন্নভাবে কন্ট্রিবিউশন করে যাচ্ছেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আসুন আমরা ব্যারিস্টার লুৎফুর রহমানের জীবন থেকে তার জীবনের ঘটনা সম্পর্কে জেনে তার জীবনের ক্যারেক্টার, মূল্যবোধ, নেতৃত্ব গুণ সম্পর্কে কিছু ধারণা নেই। থ্যাংক ইউ। লুৎফুর ভাই, an amazing story, লাইফ স্টোরি, এবং এখান থেকে আমার দর্শক এবং আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখব। তো এই বিরাট ইলাস্ট্রিয়াস লাইফের আমরা 3টা সেগমেন্টে ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে আপনার ফরমেশন অ্যান্ড ফাউন্ডেশন, মানে আপনার ধরেন স্কুল পর্যন্ত। তারপর হচ্ছে আপনার ট্রানজিশন অ্যান্ড ট্রান্সফরমেশন, ইউনিভার্সিটি এবং আপনার আর্লি ক্যারিয়ার। তারপর এখন আস্তে আস্তে বয়স হচ্ছে লিডারশিপ এবং লেগেসি নিয়ে আমরা আলোচনা করব। তো আমার কথা হচ্ছে আমি কথা বলবো কম, আপনার মনের কথাটা আপনি বলবেন। তো প্লিজ ফিল ফ্রি টু টক এনিথিং অ্যাবাউট ইউর ফরমেশন অ্যান্ড ফাউন্ডেশন। কীভাবে ছোটোকাল গেল, জন্ম হওয়ার পরে কী কী স্মৃতি মনে আছে, কীভাবে বড় হলেন, ছোটোকালে কি স্বপ্ন দেখতেন কিনা এরকম বড় হওয়ার, এইসব প্লিজ একটু কাইন্ডলি বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনি খুব সুন্দর ছোটোবেলার কথা তুলে ফেলছেন। চলে যেতে হচ্ছে সেই ছোটোবেলা, কীভাবে বড় হলাম গ্রামে। আমরা গ্রামের ছেলে, গ্রাম অঞ্চলে, যেখানে আমাদের গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, হয়তো অনেকেরও ছিল না, সেম। আমরা সেই হারিকেনের মধ্যে লেখাপড়া করছি, বাড়িতে 5 দাদা, জয়েন্ট ফ্যামিলি, সেখানে লেখাপড়া করছি।
তো সেই আসলে ছোটোবেলা বলতে গেলে ফরমেশনে যদি বলি তাহলে আমার একটা জিনিস মনে পড়ে সব সময়, যে আমি বড় হওয়ার পরে আমার যখন জাস্ট মনে পড়ছে যে আমি যখন ক্লাস 1-এ পড়বো, তো একটা বই ছিল, নাম ছিল আমার বই। আমার বই আর কিছু আমার বই, বইয়ের নাম। তো আমার বইটাতে আমার আম্মা পড়াইতো প্রতি রাতে, তো আমি শেষ করে ফেলতাম। তা আমি বলতাম আরও কিছু, তো আর কিছু নাই। মানে এখন যেভাবে আমাদের প্রতিদিন স্কুল থেকে বিভিন্ন বই নিয়ে আসা হয়, একটা বই আমি বারবার পড়তাম, পড়তে ভালো লাগতো, প্রতি রাতেই ওনার সাথে পড়তাম। এবং তখনই আমার মনের মধ্যে উনি যে জিনিসটা ঢুকাইছিল যে এডুকেশন 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 ছাড়া পৃথিবীতে কিচ্ছু হবে না। এবং উনি আমাকে প্রায় সময় একটা জিনিস বলতো, কারণ আমাদের ফ্যামিলিতে শুধু আমার দাদা আমেরিকা ছিলেন, মানে আমরা 5 দাদা। তো আমার দাদা আমেরিকাতে মারা যান, এবং যখন আমার দাদা মারা যান আমার আব্বাও দেখেন নাই কিন্তু আমার দাদাকে, আমার আব্বা একমাত্র ছেলে। বাকি আমার 4 দাদার ফ্যামিলি লন্ডনে। তো ওরা আস্তে আস্তে সবাই লন্ডনে চলে আসে, কিন্তু আমরা লন্ডনে আসার কোনো সুযোগ নাই, যেহেতু আমার দাদা নেন নাই। তো আম্মা শুধু বুঝাইলো যে তুমি যদি লেখাপড়া করো তাইলে একদিন এই লন্ডন কেন, আমেরিকা কেন, পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যেতে পারবা। এডুকেশনই তোমাকে দিবে কি, এবং তুমি চয়েস করবা পৃথিবীর কোথায় যাবা। সুতরাং তোমাকে এডুকেশন ছাড়া আর কিছুই তোমাকে, আমি বললাম যে আমি যখন ক্লাস 5-এ না 4-এ আমার চাচারা চলে আসতেছিল মানে লন্ডনে, আমার দাদা যারা তারা নিয়ে আসতেছে, ওই যে ফ্যামিলি, যেভাবে ফ্যামিলি ভিসায় চলে আসতেছিল। তো আমার খুব খারাপ লাগতো, এক একজন করে চলে আসতেছে, আমার বাড়িটা সম্পূর্ণ খালি, শুধু আমি আর আমার ভাই আর আমার বোনটা। তো আমি আম্মাকে বলতাম, তো আম্মা বলতো দেখো তুমি যদি লেখাপড়া করো, ইফ ইউ স্টিক উইথ ইউর স্টাডি, এবং তুমি করো, তুমি একদিন পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবা। যে এই যে আমার মাইন্ডসেটটা উনি আমাকে প্রথম থেকে, সেই আর্লি এজ থেকে করে দিয়েছিল, আমার মধ্যে আজও সেই জিনিসটাই যায় যে এইটা কী। এবং এইটা যে উনি এভরি টাইম যখনই আমি বই পড়তাম আরেকটা বলতাম যে তুমি পড়ো, তুমি পড়ালেখা করলেই পারবা। আমি মনে করি সেই জিনিসটা আমার কানের মধ্যে সবসময়। প্লাস 1 নম্বর হওয়ার একটা জিনিস, প্রবণতা আমরা স্কুলে আমরা জানি যে সময়। তো আমি ক্লাস 1-এ যখন 1 নম্বর হইলাম, তো আমার দাদি কিন্তু, আমার দাদা যখন মারা যায়, আমার দাদি তো আর দেখে নাই, তো দাদি সবসময় খুব আদর করতো, রোজা রাখতো। প্রতিবার পরীক্ষার সময় বলতো তুই যতক্ষণ রেজাল্ট না হয়েছে আমি কিন্তু রোজা রাখবো। তো আইসা যেদিন বলতাম যে আমি 1 হয়েছি, উনি খুব খুশি। তো আমার মধ্যে ওই মাইন্ডসেটটা ছিল যে সবসময় 1 থাকতে হবে। মানে উনারা এমনভাবে আমাকে বিল্ড আপ করছিল যে হোয়াট এভার ইউ ডু ইউ হ্যাভ টু বি অন দ্য টপ। এবং এই জিনিসটি আজকে আমি যে আল্লাহর হুকুম যে এই জায়গায় আসছি, এবং আমার ওই মাইন্ডসেটটা ওনারা ওই সময়ই আর্লি এজে আমাকে সেট করে দিছিল বলতে পারেন। কারণ আমার আব্বার সান্নিধ্য আমি কম পাই, কারণ আমি যখন ক্লাস 5 ইয়ার্স ওল্ড উনি সৌদি আরবে চলে যায়, যার কারণে ওনাকে আমি খুব একটা দেখি নাই ব্রিঙ্গিং আপে। কারণ আমার আম্মা এবং দাদি আমাকে খুব, মানে এই ব্যাপারে স্পেশালি লেখাপড়ার ব্যাপারে, বা আমার লন্ডন থেকে দাদা যেতেন, আমার একটা বইয়ের কথা মনে পড়ে আজও, ধারাপাত, ওই যে ওয়ার্ক। আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন ধারাপাত পড়তাম। তো ধারাপাতে সাধারণত আমরা নামতা শিখতাম, ওই যে 2 2 4 1 এগুলা। তো ওইখানে একাংশ, দশাংশ, শতাংশ ছিল। তো আমার এক দাদা লন্ডন থেকে গেছে, তো উনি আমাকে এগুলো পড়াইতো। তাই আমি বলতাম স্কুলে তো এগুলো পড়ায় না, ক্লাস 2-তে তো এগুলো পড়ায় না, আমাদের শুধু নাম্বার শেখায়। উনি বললো তুই তো এগুলো পারিস, তুই সব পারিস, তাহলে এইটাও পড়, ধারাপাতে কিন্তু আরও কিছু আছে, লভ্যাংশ এইসি। তো আমাকে পড়াইতো। তো ওই যে চ্যালেঞ্জিং জিনিসটা, এইটাও কিন্তু এখন কাজে লাগছে, যে জিনিসটা শুধু এইখানেই যে জাস্ট স্কুলে যা পড়ায় তা না, আউটসাইড অফ দ্য বুকস। বাট সুযোগ কম পেয়েছি, কারণ আমি বলবো যে যদি মনে করেন শহরে হয়তো প্রচুর বুক থাকতো, বাট যতটুকু পারছি তাদের মধ্যে ওই পড়ালেখার যে একটা, মানে কী করা, পুশ করা, নিজেকে আমাদেরকে একটা জায়গায় দিয়ে দেওয়া, এবং এইটাই আমি মনে করি যে আমার মধ্যে আজও আছে, যে এডুকেশন করতে মাইন্ডে থাকতে হবে, আপনার মাইন্ডসেট সবসময় টপ থাকার চেষ্টা থাকতে হবে। আপনি টপ না হন, যদি টপে থাকেন হয়তো বা নিচে থাকবেন, কিন্তু আপনি একটা মাইন্ডসেট থাকতে হবে যে ইউ ওয়ান্ট টু বি রিচ হায়ার। এক্সেলেন্ট। আমাদের একটা কল আসছে, কল আসার আগে, কল রিসিভ করার আগে একটা কোয়েশ্চেন আমরা করি। আপনি একটু সামারি করে বলবেন আপনার ভিশন, আপনার অ্যাসপিরেশন, এবং আপনার মার ড্রাইভ, আপনার দাদির স্যাক্রিফাইস, এবং টপ হওয়ার যে মেন্টালিটি, এটাই আপনাকে ড্রাইভ করেছে সারাটা জীবন। এইটা একটা ব্রিলিয়ান্ট একটা লেসন। কলার্স প্লিজ আপনার নামটা বলবেন, অ্যান্ড কাইন্ডলি কোথেকে কল করেছেন এটা একটু বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সালামালাইকুম। সালামালাইকুম। আমি নাম বলতাম সেই, আমি একটা বিজনেস জানতাম সাইয়ার। জি বলেন। আমার এক ভাই আমার কাছে টাকা এনজিও করেন, তার 20 বছর 21 বছর পরে গেছে, 20 বছর রাইতে আমরা অ্যাপ্লাই করেছিলাম।
যখন তো জানতাম চাই আজ 1 বছর হয়ে গেছে গিয়ে অ্যাপ্লাই করছি তারা ফিঙ্গার নিচে দিয়া তার পাসপোর্টও নিচে দিয়া এবার তো কোনটা জানাই না তে আমরা কি তা করতাম কথাটা জানতাম চাইয়া না না, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কলের জন্য। আপনার এটা হচ্ছে অনেকটা লিগ্যাল অপিনিয়ন জানার জন্য একটা আগ্রহ আছে। তো আমরা আজকে প্রোগ্রামটাতে একটু ডিফারেন্ট পারপাসে তৈরি। আচ্ছা সরি আমি না না, কোনো সমস্যা নাই আপু। আমরা যেটা করব এর মাঝে ফাঁকে একটু লুৎফুর ভাইকে বলবো এই সম্পর্কে একটু কিছু বলতে, বাট এখনই আপনার পয়েন্ট আমরা রেজ করবো না, আপনি লাইনে থাকবেন, সরি লাইনে না, টেলিভিশনটা দেখবেন, আপনার আনসার উত্তর আমরা ট্রাই করবো আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর কল আপু। আচ্ছা, তো এখন যে ব্যাপারটা আমরা দেখলাম ফাউন্ডেশন অ্যান্ড ফরমেশন স্টেজে কিছু অ্যাট্রিবিউট, একটা হচ্ছে আপনার আপব্রিঙ্গিংটা ছিল চমৎকার, সলিড। আপনার আম্মা আপনাকে নিয়ে বসতো, বইটা পড়ছেন, আপনার আম্মাও জানে, কিন্তু ডিলিজেন্ট ছিলেন, ডিসিপ্লিন ছিলেন, এবং বলছেন তুমি বারবার ট্রাই করো। এটা একটা ব্যাপার, মানে উনি মানে একই বই বারবার কমপ্লেসেন্সি আসে না জীবনে, তাই না? আচ্ছা, তারপর আপনার দাদি রোজা রাখতো। কেন রোজা রাখতো? কারণ উনি বলতো যে নট এভরিথিং ইজ ইন আওয়ার হ্যান্ড, এখানে ডিভাইন একটা গিফট অ্যান্ড কানেকশন আছে, ওটারও একটা গুরুত্ব আছে, তাই না? তারপর আপনার দাদা চলে গেল আমেরিকা গেছে। এখন আমরা বাবা দাদাকে কাছে পাওয়ার জন্য কি আগ্রহ, কিন্তু ফ্যামিলির উন্নয়নের জন্য জীবনটা স্যাক্রিফাইস করে খুব চলে গেছে। তা ওখান থেকে শিখলেন যে জীবনের পারপাস শুধু ফ্যামিলি না, বৃহৎ কিছু স্যাক্রিফাইসের ব্যাপার আছে। এই চমৎকার কিছু জিনিস শিখলাম। আপনার স্কুল এবং কলেজ লেভেল সম্পর্কে একটু কাইন্ডলি বলুন। আচ্ছা, তো স্কুল লাইফে এই যে বললাম যে স্কুল লাইফে যখন আমি পড়তেছিলাম একটা টেন্ডেন্সি অবশ্যই ভালো হওয়ার। আমার ক্লাস 4-এ আমার এখনও মনে আছে, আমাদের সিলেটে লন্ডনে আসার একটা টেন্ডেন্সি ছিল। তো আমার একটা ফ্যামিলি একজন আমাকে বলছে যে ছোটোবেলায় সবাই যেহেতু অন্যরা লন্ডন চলে আসে, আপনাকেও সেখানে মানে কোনোভাবে লন্ডনে যাওয়া যায় কি না, কারো অ্যাডপ্টেড হয়ে বা কোনোভাবে ফ্যামিলির সাথে। তো সেক্ষেত্রে আমার টিচারের কথা খুব মনে পড়ে। সেই টিচার এখন নাই, আল্লাহ না বেহেশত নসিব করুক। উনি আমার আম্মাকে ওই দিন বলছে, এখন আমার সেই কথাটা মনে আছে, যে এই ছেলেটাকে কোনোদিন লন্ডন পাঠায় না, এই ছেলেটা ভালো করবে, এই ছেলেটা লেখাপড়াতে ভালো, ওকে লেখাপড়া করাও, একদিন সে ভালো করবে। আমার আজও সেই জিনিসটা মনে আছে। ক্লাস 4-এ তখন আমি পড়ি এবং আম্মাকে রিকোয়েস্ট করছে যে এই ছেলেটাকে আপনি পাঠায়েন না, আপনারা লন্ডনের চিন্তা করেন না, এই ছেলে একদিন নিজে নিজে যাবে, এই ছেলেটা লেখাপড়াতে ভালো, ছেলেটা পড়তেছে। আমি চিন্তা করি যে আজকে ওই সময় যদি আমি ওই দিন চলে আসতাম লন্ডনে, কোথায় থাকতাম, কী করতাম আমি নিজেও জানি না। এখন হয়তো বা কী হইতাম, হয়তো বা কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা বিজনেস থাকতো বা কোনো একটা কিছু করতাম, ভালো করতাম খারাপ হতো সেটা জানি না। বাট ওই যে টিচারের কথা, ওই যে আমার আম্মার স্যাক্রিফাইস, আম্মা জানে যে আমার আব্বা তখন সৌদি আরব থেকে খুব একটা ভালো করতেছে না, লন্ডনে সবাই দিচ্ছে, পয়সা দিয়ে হেল্প পায়, আমরা পড়তেছি, কিন্তু আম্মা সেটাও চিন্তা করে তারপরে মনে করছে আমার ছেলেটা লেখাপড়ায় ভালো, ইফ ইউ কিপ দিস ট্রেন্ড হয়তো বা সে ভালো করতে পারে। এই যে উনার যে একটা আত্মবিশ্বাস আমার আম্মার বা আমার দাদির বা আমার টিচারের, এবং সেই আত্মবিশ্বাসটাকে যে আমি তাদের কাজে লাগাইতে পারছি। এবং জানেন ওদের এই যে এডুকেশনটা, ওদের যে স্ট্রেংথটা আমার মধ্যে, আমরা যেমন তুমি সিগারেট খেতে পারবা না, যেমন তুমি এই যে বাচ্চারা মার্বেল খেলে এখানে গিয়ে খেলতে পারবা না, খেলে তুমি ক্লাসে লেখাপড়াতে এটা হবে না, এই রুলসটা আমার মধ্যে, আমি যখন কলেজে পড়ি, ইউনিভার্সিটি পড়ি, কেন যেন মনে হচ্ছে যে মা দেখতেছে, কেন যেন মনে হচ্ছে মা একটা রুল যে দিয়ে দিচ্ছে যে তুমি এইটুকু করতে পারবা না, এইটুকু তোমার বাউন্ডারি, এইটুকু তোমার এই বাউন্ডারি। এটা কিন্তু শহরে গিয়ে যখন আমি কলেজে গেলাম তখন তোমার মা দেখতেছে না, আমি যা কিছু তা করতে পারতাম, কিন্তু আমাকে যে একটা বাউন্ডারি বা আমাকে যে একটা জিনিস ক্রিয়েট করে দিছে ওই যে, এবং তাদের যে এক্সপেকটেশনটা, ফুল ফ্যামিলি সবাই, আমার দাদারা সবাই গেলে আমাকে গিফট নিয়ে যেত, কারণ আমি লেখাপড়াতে ভালো ছিলাম, ওরা আমাকে বলতো যে তুই পড়িস, এবং তারা আমাকে একটা গিফট দিত স্পেশাল, যে আমি যে লেখাপড়া করি, এটাতে আমার একটা ইন্সপিরেশন দিত। যারাই লন্ডন থেকে যাইতো আমাকে একটা গিফট দিত যে তুমি লেখাপড়া কইরো, তুমি পড়ো, এবং তুমি যদি পড়তে গিয়ে কোনো হেল্প লাগে, যেমন আমার চাচার কথা আপনাকে না বললেই নয়, যে চাচা আমাকে লন্ডন নিয়ে আসছে, উনি ক্রয়ডনে থাকে। চাচা চাচি যখন দেশে গেছে, ওনারা বলছে আমি যদি তুই কলেজে পড়িস, ইউনিভার্সিটি যা খরচ যায় আমরা দিব, বাট তুমি পড়তে হবে। হ্যাঁ, এবং সেই জিনিসটাই আমি যখন ঢাকাতে, আমি মেডিকেলে অ্যাজ ইউজুয়াল আমরা সবাই চাই যে আমরা একটা মেডিকেলে পড়ি, বা ভালো স্টুডেন্ট যারা তারা পড়ে, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো মেডিকেলে হলো না।
না হওয়ার পরে আমি চিন্তা করলাম তাইলে আমি কি পড়া যায়। তখন আমাকে একজন বলল বুইয়া একাডেমি নামে একটা একাডেমি আছে, সেখানে আপনি যদি ল পড়েন ইংলিশ মিডিয়ামে পড়তে পারবেন এবং আপনি লন্ডন আসতে পারবেন ফার্স্ট ইয়ার পরে সেকেন্ড ইয়ার। তো আমি আমার চাচাকে লিখলাম, কারণ যে আমার তো প্রায় 4,000 টাকা করে মাসে লাগবে, বুইয়া একাডেমি ফি 2,000। ওনার সাথে সাথে বললো আমরা দেবো, তুমি পড়ো। থ্যাংক ইউ। তো এই যে একটা ছোট্ট গল্প বা ছোট্ট গল্পের মধ্যে বৃহৎ কিছু মেসেজ আমরা পেলাম। আমাদের একটা কলার আছে, কলার লাইনে থাকেন। আমি জাস্ট এটা সামারি করে একটু মানে মেসেজটা একটু ক্যাপচার করার ট্রাই করি। তো প্রথমত ওনার মা প্রথমেই বলেছে এডুকেশন এডুকেশন এডুকেশন, ডিসপাইট অল অবস্টেকলস, ডিসপাইট ডিফিকাল্টিস, সামটাইম ফিনান্সিয়াল ডিফিকাল্টিস, এনভায়রনমেন্টাল ডিফিকাল্টিস, ইলেকট্রিসিটি নাই, এনার্জি নাই, তারপর টেম্পটেশন, বিদেশে যাও ইনকাম করো, এই টেম্পটেশনগুলোকে দূরে রাখা। টিচারের উপদেশ, তুমি এখন নিজেকে নষ্ট করিও না, তুমি এখন লন্ডনে গেলে তুমি লন্ডনের রুল অ্যাকসেপ্ট করবা, বড় হয়ে এমনভাবে যাও যাতে তুমি লন্ডনের রুল তৈরি করতে পারো, তাই না? এই যে গ্রাউন্ড ব্রেকিং মেসেজ। এবং সাথে সাথে সোশ্যাল ক্যাপিটাল, আপনার চাচা আপনাকে ভালোবাসছে এবং ওই সোশ্যাল ক্যাপিটালই কিন্তু মোর ইম্পর্টেন্ট দ্যান ফিনান্সিয়াল ক্যাপিটাল। তো এই জিনিসগুলো আমরা মেসেজ হিসেবে নিব। আমরা বই পড়ি অবশ্যই, আমরা জানি নলেজ থেকেও মূল্যবোধ এবং ক্যারেক্টারের গুরুত্ব আমাদের লুৎফুল ভাই থেকে আমরা বেশি শুনেছি। কলার, আপনি কি এখনো লাইনে থাকলে প্লিজ বলেন আপনার নাম এবং আপনার কোয়েশ্চেনটা বলবেন প্লিজ। থ্যাংক ইউ। আমার নাম হইল মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ। আপনার অতিথিকে, মেহমানকে আমি শ্রদ্ধা এবং সালাম জানাই। উনি বাংলাদেশের একজন স্টুডেন্ট, আমিও একজন স্টুডেন্ট মনে করি। আমি স্টুডেন্ট যদি মনে করি যে আমি গর্ববোধ করি। আমি বলতাম চাই 2002 1 জুলাই পরে বাংলাদেশ থেকে জাতিসংঘে কফি আনার কাছে লিখছি আন্তর্জাতিক স্টুডেন্টদের টাকা খাওয়া এবং পয়সা টয়সা হলতা ফ্রি। এবং না, থ্যাংক ইউ। আপনার মেসেজটা আমি পড়লাম। 2002 আপনি যেই সালটা মানে বলেছেন, এটা একটা চমৎকার একটা দিন। লুৎফুল ভাইয়ের সাথে এই দিনের একটা রিলেশনশিপ আছে, আমরা এটা এক্সপ্লোর করবো লুৎফুল ভাই। তো আপনি যেটা বলছিলেন লুৎফুল ভাই, সেটা হচ্ছে এই আপনি কলেজে পড়লেন, তারপর আপনার স্ট্র্যাটেজিটা দেখেন। আপনি ধরেন টিপিক্যাল একটা হয়তো মেডিকেল কলেজে চান্স পান নাই, তার মানে আপনি চিন্তা করছেন যে আমার একটা ভোকেশনালি টেকনিক্যাল সাবজেক্ট এক্সপার্টিস থাকতে হবে। মেডিসিন নাই, হোয়াট ইজ দ্য নেক্সট? আপনি তখন ল সাইডটা হয়তো চুজ করলেন, তাই না? হ্যাঁ, ল সাইডটা আপনি চিন্তা করলেন ল হলে আমি যেখানে ল এর জন্মদাতা, লন্ডনে গিয়ে পড়াশোনা করব। এখন লন্ডনে তো সাথে সাথে আসা যায় না, ইংলিশ মিডিয়াম লাগে। তো উনি স্ট্র্যাটেজি চুজ করেছেন যে একটা ইন্টারমিডিয়েট একটা কোয়ালিফিকেশন এর মতো নিবে, যেটার মাধ্যমে উনি লন্ডনে আসতে পারবে, তাই না? এই বুইয়া একাডেমি এবং আপনার এই যে প্ল্যান, স্ট্র্যাটেজি, জীবনের ফরমেশনের লাস্টের দিকে এসে ট্রানজিশন হচ্ছে, এই একটু এই ব্যাপারটা বলুন। এটাও কিন্তু অনেক চ্যালেঞ্জিং, কারণ এই যে আপনি স্ট্র্যাটেজির কথা বলছেন, আমি যখন লন্ডনে চিঠিটা লিখলাম তখন তো টেলিফোনও ছিল না, বা একটু চাচার সাথে যখন কথা বললাম, চাচা বললো যে হ্যাঁ পড়ো। আমার মামাতো ভাইরও, আমার মামাও কিন্তু লন্ডনে ছিল, মামাতো ভাইরা সবাই আমাকে খুব আদর করতো, বলছে পড়ো, তুমি পড়তে থাকো। তো আমি যখন বুইয়াতে ভর্তি হই, তো বুইয়াতে দেখেন আমি একটা গ্রামের ছেলে, সিলেটে আসছি, ইন্টার পাস করছি, ঢাকায় আসছি। ফার্স্ট দিন ক্লাসে সবাই কিন্তু অনেকেই ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আসছে, ওদের ইংলিশের কথাবার্তা টিচারদের সাথে যখন হচ্ছে, আমি বেঞ্চে বসা, আমি বললাম আমি তো পারবো না। কিন্তু আবার একটা সেম টাইম আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি মেডিকেলে পারি নাই, বাট আমি ছাত্র হিসেবে খারাপ না, বাট এখন ঢাকা আসছি চ্যালেঞ্জে। বাট যারা আমার পেয়ার, যারা স্টুডেন্ট, সবাই হয়তো বা কেউ আসছে, একজন আসছে ইন্ডিয়া থেকে পড়ে শেষ করে এখন আসছে, কেউ আসছে প্রায় এ লেভেল শেষ করে তারা পড়তেছে এই তা ফার্স্ট ইয়ারে। আর কিন্তু আমি থেমে থাকিনি, আমি বলছি না, এবং আমি গিয়ে খুব মানে আর ডাবল এফোর্ট দিচ্ছি যে না, আমি যেহেতু মেডিকেলে পাইনি, বাট আমি এটাকে সাকসেস করব। এবং ড্রিম ছিল আমার যে এই যে বললেন আপনি, যে আমি যদি এইটা ফার্স্ট ইয়ার পাস করতে পারি, দেন আমি লন্ডনে যেতে পারবো, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার করবো, বার করবো, বাট আমি এটা করব। এই ডিটারমিনেশনটা আমার এত স্ট্রং ছিল। তখন কিন্তু অনেকেই বুইয়া একাডেমিতে, আমরা যখন ক্লাসে ছিলাম, আমরা হয়তো বা 70-80 জন ছিলাম প্রথম ব্যাচে, কিন্তু কমতে 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 লাস্টে হয়তো পরীক্ষার সময় আমরা 20 জন বা 30 জন দিছি। এই যে যদিও কমছে, বাট আমার যদি তখন আমি ভাবতাম যে আমি পারবো না, আমি হঠাৎ করে গ্রাম থেকে আসছি, ওরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি যার শহরে আসছি, ইন্টারমিডিয়েট পাস করছি, আমি এটুকু কী করব, তাইলে হয়তো বা আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। কিন্তু ওই সময় একটা স্ট্রং ডিটারমিনেশন কাজ করছে যে আমার এখন আর কোনো দেয়ার ইজ নো আদার ওয়ে, যেহেতু আমি মেডিকেলের চান্স পাইনি, আই হ্যাভ টু এইখানেই আমি করতে হবে। এবং ওই সময় আমি ইংলিশ যে শেখাটা, আমি তখন আমার মনে আছে আমি বাড়িতে গেছি, আমার আরও কিছু সিনিয়র বাইরা ছিল,
ওরা বলছে এটা একটা ফ্যান্সি, এমনও হয়তো অনেকে বলছে এটা একটা ফ্যান্সি একটা জিনিস করতেছে, চাচা মামা পয়সা দিচ্ছে, সে ঢাকায় গিয়ে পড়তেছে, এটা হবে না ইংলিশ মিডিয়ামের পড়াটা। বাট আমাকে এটা আরও এনকারেজ করছে না, আই টু বি সাকসেসফুল। কারণ যারা আমার ক্লাসমেট বা যারা আরও ছিল তারা হয়তো ভাবতেছে হয়তো বা সাকসেস হবে না, এইটাকে আমাকে আরও স্ট্রং একটা ক্যারেক্টার নিয়ে আসছে যে আমি পাশ করতেই হবে। এবং আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট ইয়ারেই লন্ডন ইউনিভার্সিটির কোর্স হিসাবে ফার্স্ট ইয়ারে ব্রিটিশ কাউন্সিলে পাশ করি। ফ্যান্টাস্টিক। তো এখান থেকে এই চমৎকার কিছু মেসেজ আমরা পাচ্ছি। প্রথমত হচ্ছে ভূঁইয়া একাডেমি, আপনি যখন পড়াশোনা শুরু করছেন তখন ফেমাস ছিল না, না বেশিরভাগ মানুষ জানতো না যে এই ভূঁইয়া একাডেমির মাধ্যমে বিদেশে আসা যায়। তো তাদের একটা মাইন্ডসেট হচ্ছে ওল্ড মাইন্ডসেট, মানে ইউনিভার্সিটিতে পড়তে হবে তাহলে তুমি সাকসেস হবা। তাহলে আপনি ওই মাইন্ডসেটটাকে উল্টাই দিয়েছেন, তার মানে আপনি ইনোভেটিভ অ্যান্ড ডিটারমিন ছিলেন, যেখানে যাবেন ক্রিয়েটিভলি নতুন কিছু উদ্যোগ নিয়ে নতুন কিছু গ্রাউন্ড ব্রেকিং করবেন। তো আপনার একটা গ্রাউন্ড ব্রেকিং উদ্যোগ ছিল। সেকেন্ড থিং, আপনি ঢাকায় গেছেন, অনেকে হয়তো বেড়াবে, আড্ডা মারবে, পার্টি করবে, ওদের ওই ফিয়ারটা আছে, আপনি ওই ফিয়ারটা বুঝছেন, রিকগনাইজ করছেন, কিন্তু ওই ফিয়ারে সাকাম টু দ্যাট ফিয়ার করেন নাই, আপনি ওইটার থেকে আরো ডিটাচ হয়ে গেছেন। তো ক্রিটিক যারা আছে তারা আপনার বন্ধু, তারা আপনাকে সচেতন করেছে, তাই না? আচ্ছা, আর সেকেন্ড থিং হচ্ছে আপনি ধরেন গেলেন ইংলিশ মিডিয়ামে, আমরা গ্রামে ছিলাম, আমরা কিসের ইংলিশ মিডিয়াম, তারপর ওরা এত পশ করে আমরা মনে আছে ক্লাস 9 10 একটা বুক ছিল অ্যাপ্লাইড গ্রামার, এইটাই ছিল আমাদের এসএসসি পরীক্ষা। তো তারপরে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, সে 10 বছরের বড়টা ছোট, এই কয়েকটা ট্রান্সলেশন শিখে এসএসসি পরীক্ষা দেওয়া, টিচাররা মানে এইটুকু পড়েই পরীক্ষা দিতে। তো এখন আপনি ওখানে গেলেন, তো এখানে আপনার জন্য একটা স্ট্রেচড একটা এনভায়রনমেন্ট, আননোন একটা এনভায়রনমেন্ট। তো যারা সাইকোলজি পড়ালেখা করে, নিউরোসায়েন্স নিয়ে যারা পড়ালেখা করে, তারা বলে লার্নিং অনলি টেক্স প্লেস ইফ ইউ আর আউটসাইড ইয়ার কমফোর্ট জোন। অ্যাজ এ প্যারেন্ট আমাদের একটা মেসেজ হচ্ছে বাচ্চাদেরকে অলওয়েজ স্ট্রেচ একটা এনভায়রনমেন্টে দিতে হবে। দে শুড নট বি উইথিন দেয়ার কমফোর্ট জোন। আপনার ঘর আপনার জন্য কমফোর্ট জোন, ঠিক আছে, ইউ হ্যাভ টু পুশ দেম আউট, স্টে অ্যাওয়ে ফ্রম দ্য কমফোর্ট জোন, দেন অনলি লার্নিং উইল টেক প্লেস, তাই না? এই মেসেজটা আমরা পেলাম। এখন আমাদের একটা কলার আছে, কলার প্লিজ আসেন, জয়েন করেন আমাদের ডিসকাশনে। থ্যাংক ইউ কলার। আমরা হয়তো আপনাকে হারিয়ে ফেলেছি, বাট আমরা এখন একটা ব্রেকে যাব। মানে ব্রেকে যাওয়ার আগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনার স্টোরির সাথে আমি রেজোনেট করতেছি ওয়েল, কারণ আমরাও গ্রামের ছেলে, আমিও সায়েন্স পড়তাম, আমরাও স্ট্রেসড এনভায়রনমেন্টে গেছি, মানে কমফোর্ট জোনের বাইরে। হয়তো মনে হচ্ছে যে এই সিমিলারিটির কারণে এটা হয়তো অনেকের ক্ষেত্রে সিমিলারিটি হবে। তো এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্যাট স্টোরি। আমরা এখন আমাদের ব্রেকে যাচ্ছি, আপনারা থাকবেন আমাদের সাথে। এই চমৎকার স্টোরি আমরা শেয়ার করব, জানবো, এবং আমাকে হেল্প করবেন যাতে আমরা মেসেজগুলো যেন ক্যাপচার করতে পারি। আর পারলে প্লিজ কল করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।